আসলে আজকের বিষয়টা এমন যে কোনোভাবেই আসলে বুঝতে পারতেছি না যে কিভাবে কথাগুলো বলবো। গতকালকে আমি আমার নানুর বাসায় থেকে আমার বাসায় আসছি, মানে আমরা সবাই আসছি আর কি। আমার নানুর বাসা হচ্ছে মিরপুর অরিজিনাল ১০ এবং আমার বাসা হচ্ছে ৬০ ফিট। তো যাওয়ার সময় প্রচণ্ড জ্যাম ছিল, আসার সময় আমাদেরকে খুব কষ্ট করে অনেক ঘুরে ঘুরে আসতে হচ্ছে। তো তখন মানে আমরা শুনতেছিলাম যে ১০ নম্বরে কোনো একটা গণ্ডগোল হচ্ছে। হ্যাঁ, বাট কী নিয়ে গণ্ডগোল হচ্ছে আমরা জানতাম না। আমাদের কানে একটা আসছিল যে হোপ মার্কেট যেটা সেটা তুলে দিতে চাচ্ছে। তো আমরা ভাবছিলাম কি যে হোপ মার্কেটের দোকানদাররা অ্যাকচুয়ালি এটা করতেছে। আমরা খুব বিরক্ত ছিলাম যে মানে হোপ মার্কেট নিয়ে এরকম নাটক প্রতি বছর ঈদের আগে আগে হয়। এখন পরে যেটা আমি শুনলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি রামিসা রামিসার যে ধর্ষক এবং খুনি তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং জনগণ চাচ্ছে মানে দ্রুত বিচার অথবা মব জাস্টিস। এখন এটা যখন আমি শুনছি আমার আমি তখন কি বলবো? হ্যাঁ, আমি তখন কিন্তু নিজের ভোগান্তি নিয়ে কমপ্লেন করতে পারবো না, কারণ এই জিনিসটা যে আসলে এই প্রোটেস্টটা যে কতখানি ইম্পর্টেন্ট সেটা আমি জানি। আমি কিন্তু বলতে পারবো না, কারণ আমার নিজেরও একটা বাচ্চা আছে। হ্যাঁ, আমি কালকে আমার বাচ্চার সাথে এরকম কিছু আল্লাহ না করুক যদি হয়, আমি অবশ্যই রাস্তায় নেমে সব কিছু অচল করে দেব বিচার পাওয়ার আগ পর্যন্ত। তো পরে যখন বাসায় আসলাম আরও অনেক নিউজ আসতে থাকলো। এখান থেকে মিরপুর ১০ একদমই দূর না, মাত্র ৫০ টাকা রিক্সা ভাড়া, এবং ওইখান থেকে আবার ৫০ টাকা রিক্সা ভাড়া হচ্ছে আমার নানুর বাড়ির। তো আমি এবং আমার ফ্যামিলি ওরাও হচ্ছে অনেক কিছু বলতেছিল যে রাত ২টা বাজে বাসায় আসছে, ২:৩০ বাজে বাসায় আসছে, চরম ভোগান্তি, কেউ কিছু করতে পারতেছে না, সামনে ঈদ। এখন আমরা সবাই সবার সাথে কথা বলতেছি, তখন আমি না জাস্ট একটা চিন্তা করলাম যে আমরা আমাদের লাইফ নিয়ে আসি, হ্যাঁ, কিন্তু যে মহিলাটার বাচ্চাটাকে এইভাবে করে মারছে, এভাবে করে রেপ করছে, এভাবে করে গলা কেটে হত্যা করছে, আমি চিন্তাই করতে পারতেছিলাম না। আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে আমি এটা নিয়ে অনেক আগের থেকেই কথা বলতেছি। হ্যাঁ, আমি 2018-তে ফার্স্ট এই টপিকটা উঠেছিলাম যখন বিউটি নামের মেয়েটাকে মেরে ফেলা হয়েছিল। হ্যাঁ, বিউটি রেপড হয়েছিল 2018 জানুয়ারিতে, এটা আমার মনে আছে। কিন্তু এপ্রিল মাসে রেপ হওয়ার পরে ও হচ্ছে গিয়ে থানায় গিয়ে কমপ্লেন করে, মেডিকেল টেস্ট দেয়, মানে ওর বাবাই ওকে নিয়ে যায়। রেপ হওয়া এই কমপ্লেনটা করার পর থেকে ধর্ষকের পরিবার থেকে প্রচণ্ড রকম প্রেশার আসতে শুরু করে, কারণ ওরা ওখানকার পলিটিক্যাল স্থানীয় একটা মানে প্রভাবশালী। তো এরকম করতে করতে এপ্রিল মাস হয়। এপ্রিল মাসে এক সময় জানা যায় যে বিউটি মারা গেছে। তো সবাই বলতেছিল যেটা ওর ধর্ষকই মারছে, ও যেন মানে কমপ্লেন যদি বাদী না থাকে তো বিবাদীকে কে ডাকবে। হ্যাঁ, তো তখন একটা কথা ছড়াইছিল যে অ্যাকচুয়ালি ওর ধর্ষক ওকে মারে নাই, ওকে ওর বাবা মারছে। ওর বাবা যখন ওকে নিয়ে কমপ্লেন করছে পুলিশের কাছে, সেটা হচ্ছে গিয়ে তখন পুলিশ হচ্ছে কমপ্লেনে পাত্তা দেয় নাই। হ্যাঁ, পুলিশ স্পষ্ট বলতেছে আমরা কিছু করতে পারবো না এখানে। এটা শোনার পর বিউটির বাবার এত মন খারাপ হয়েছে যে ওনার মেয়েকে মেরে ফেলছে। বাট আমি এটা তখনই বুঝছিলাম যে এটা কখনো সম্ভব না, কারণ যে লোক নিজের মেয়ে রেপড হয়েছে যে তুই গোসল করবি না, তুই এই অবস্থায় যাবি আমার সাথে, সে গিয়ে কমপ্লেন করাইছে, যার এতখানি সাহস আছে, তার একটা ধর্ষিতা মেয়েকে নিয়েও যতই গ্রামে থাকুক যাই থাকুক, তার একটা সে দরকার হলে ফ্যামিলি এখান থেকে উঠে নিয়ে অন্য জায়গায় চলে যাবে। হ্যাঁ, যেখানে তাকে কেউ কেউ চিনে না। এই বাবাটা ওই রকম একটা বাবা। তো আমার কথা তখন কেউ পাত্তা দেয় নাই। তখন আমি আরেকটা কথা বলছিলাম যে সবসময় দেখা যাচ্ছে যে ভিকটিমের নাম আসতেছে, ভিকটিমের খুব সুন্দর একটা ছবি আসতেছে। এটা তনু থেকে শুরু করে নুসরাত থেকে শুরু করে এখন কালকে যে রামিসাকে দেখলাম, তারপর মাঝখানে পূজাকে দেখছিলাম, তাদের এত সুন্দর একটা ছবি। হ্যাঁ, মানে ছবিটা দেখলে আপনারা দেখতে পাবেন এত সুন্দর একটা বাচ্চা এরকম, এবং তার নিচে যত মানে
সাথে যে নিউজটার মধ্যে হচ্ছে বাচ্চার এইসব কথা, বাচ্চাটা কোথায় পড়তো, কীভাবে তাকে নিয়ে গেছে, কীভাবে সে ওই লোকের চোখে পড়লো, কেমনে কী হলো, এই সব কিছু ডিটেলস দেওয়া। বাট ধর্ষকের সম্বন্ধে কোনো মানে ইনফরমেশান নাই। এই ধর্ষক কে, এ ধর্ষক কেন এরকম একটা বাচ্চার দিকে তাকালো, হ্যাঁ, কেন তাকে এভাবে করে মারতে হইলো। মারার পরে হচ্ছে গিয়ে সে তার এখন গ্রেফতার হচ্ছে, হ্যাঁ, এখন সে কে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, তাকে সে কি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, নাকি খুব ধার্মিক ব্যাকগ্রাউন্ড, নাকি নর্মাল ফ্যামিলি, হ্যাঁ, অত ধার্মিকও না বা একদমই লাগাম ছাড়া না, হ্যাঁ, নর্মাল ফ্যামিলি। এই ছেলে অতীত হিস্ট্রি কি, সে এর আগে কাউকে কি হ্যারাস করতো, হ্যাঁ, ইভটিজিং করতো বা এরকম যৌন নিপীড়নও সে করছে, হ্যাঁ, হয়তো বা বড়োদের সাথে করছে, বাচ্চাদের সাথে করে নাই, বাট বড়োদের সাথে সে ঠিকই করছে। সে কি এলাকার অন্যান্য মেয়েদেরকে কি বিরক্ত করতো কি না, হ্যাঁ, আমি যত শুনছিল যে বিউটির আগে বিউটির বোনকে বিরক্ত করতো, পরে বিউটির বড় বোনকে ওর বাবা পাঠাই দিছিল একটা জায়গায়। এই বাবাটা খুবই কনসার্ন একটা বাবা। তো এই বিউটির বাবা খুবই কনসার্ন একটা বাবা। তো উনি ওনার বড় মেয়েকে পাঠিয়ে দিয়ে দিয়েছিল। তখন হচ্ছে ওই, আচ্ছা এখানে দিচ্ছি তুমি রাখো, তখন হচ্ছে বিউটির মানে বড় বোন চলে গেছে, এখন হচ্ছে বিউটিকে ডিস্টার্ব করা শুরু করলো। ওই বাবুল মানে যে লোকটা ছিল, ওনার নাম সম্ভবত বাবুল একটা বা এই ধরনের কিছু, ওই লোকটার হচ্ছে ওয়াইফ আছে বাসায় এবং 2টা ওয়াইফ আছে। তার যদি এতই জৈবিক চাহিদা থাকে, তার অলরেডি 2টা ওয়াইফ আছে, তারপরে যদি তার শখ না মেটে সে ব্রথেলে যাক, আমি তাকে কমপ্লিটলি এইটা বলবো। বাট বিউটিকে সে কেন টার্গেট করলো? বিউটির বয়স কত ছিল? 13 অথবা 14, হ্যাঁ, বিউটিকে সে টার্গেট করলো কারণ হচ্ছে এই ধরনের স্যাডিস্ট, ক্রিমিনাল, সাইকোপ্যাথ, এদের আসলে ভায়োলেন্সের প্র্যাকটিস করতে হয়, বুঝতে পারছেন? যে তারা প্রথমে একটা শক্তিশালী নারীকে রেপ করবে, তারপর তারা অপেক্ষাকৃত দুর্বল নারীকে রেপ করবে, কারণ আরও বেশি টর্চার করতে হবে। তারপর তাদের চোখ গিয়ে পড়বে বাচ্চাদের উপর, যে বাচ্চাটা কোনো রকম রেজিস্ট করতে পারবে না, হ্যাঁ, কোনোভাবে বাধা দিতে পারবে না, বাচ্চাটাকে অজ্ঞান করে রেপ করবে, হ্যাঁ। এদের ভায়োলেন্সের মাত্রাটা দিনকে দিন বাড়তে থাকে। এবং এরা কী ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে বড় হয়েছে, এদের বাবা এদের মাদের সাথে কী বিহেভ করতো, এদের বড় ভাইরা এদের ভাবিদের সাথে কী বিহেভ করতো, এদের বোনের জামাইরা বোনের সাথে কী বিহেভ করে, ওদের বোনের জামাইরা কি শ্বশুরবাড়ি থেকে পিটুনি খেয়ে মায়ের বাসায় আসে, এরকম কিছু। মানে আমাদের রিসার্চ করা উচিত কী নিয়ে, যে ক্রিমিনাল কীভাবে তৈরি হয়। আমাদের তো এটা নিয়ে রিসার্চ করা উচিত না যে ভিকটিম কীভাবে তৈরি হয়। হ্যাঁ, ভিকটিম হওয়ার জন্য তৈরি হয় না, কিন্তু ক্রিমিনাল বাই স্টেপ তৈরি হয়। হ্যাঁ, ক্রিমিনাল সম্বন্ধে সমস্ত ইনফরমেশন পাবলিকলি ডিসক্লোজ করতে হবে। হ্যাঁ, যে এই প্যাটার্নের মানুষ, এগুলা নিয়ে রিসার্চ শুরু করতে হবে। বাবা একটা কথা বলতেছি, তাও তো রিসার্চ করতে হবে, দেশের বাইরে থেকে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট নিয়ে আসতে হবে। হ্যাঁ, এই ধরনের মানুষদেরকে যে মৃত্যুদণ্ড দিয়ে আপনি ঝুলাই দিচ্ছেন, লাভ কী হচ্ছে? আরও 10 জন পটেনশিয়াল রেপিস্ট আসতেছে। হ্যাঁ, এদের সাইকোলজিটাকে ডিটেক্ট করে রেড ফ্ল্যাগ কিছু তৈরি করতে হবে, যে এই মানুষগুলো বিপজ্জনক। সো ওই মানুষগুলোকে যদি আগে থেকেই তাদের গায়ে একটা সিল, ছাপ্পর, স্ট্যাম্প থাকে, তাহলে মানুষজন অ্যালার্ট হবে। আমরা আমাদের বাচ্চাদেরকে ফেসবুকে ছবি দিই না, মেয়ে বাচ্চাদেরকে আমরা আমাদের বাচ্চাদেরকে 2-3 বছরে হিজাব পরাই দেই, বাট কি 3 মাসের বাচ্চা তো রেপ হয়েছে। পূজার বয়স কত ছিল? পূজার বয়স মনে হয় 8 মাস ছিল। হ্যাঁ, পূজাকে ধর্ষণ করে তার ওই জায়গাটা ব্লেড দিয়ে কাটা হয়েছিল। একটা বাচ্চার উপর একটা মানুষ এতখানি ভায়োলেন্স করতেছে, এতখানি নিষ্ঠুর হচ্ছে, আপনি চিন্তা করেন এইটা একটা নেশা। হ্যাঁ, আমি একটু করছি আমি আরও করবো, আমি একটু করছি আমি আর করবো। এবং এই রেপ কালচার ক্রিয়েট হয় কীভাবে আমি বলি। প্রথমে শুরু হয়, আপনি দোকানে গেছেন, পাশে একটা লোক বসে আছে, লোকটা আপনাকে করে তাকাচ্ছে, হ্যাঁ, আপনার খুব অস্বস্তি লাগতেছে, হ্যাঁ, আপনার খুবই অস্বস্তি লাগতেছে, বাট আপনি কিছু বলতে পারতেছেন না, কারণ সে আপনাকে কিছু বলেও না, সে আপনাকে টাচও করে না, বাট সে যেভাবে তাকায় আছে এটা খুবই আনকমফোর্টেবল। হ্যাঁ,
তখন মেয়েটা যদি বলে যে কিছু বলবেন, তখন লোকটা দেখা যায় চোখ সরায় নেয়, কিন্তু আবার চোরা চোখে দেখতেই থাকে। আর আশেপাশের মানুষও বুঝে যে মহিলা আনকমফোর্টেবল, এটা ঠিক হচ্ছে না, বাট তারা তো কিছু বলতে পারবে না। দু একজন ধমক দিয়ে থামায় যে এই আমাকে তাকাচ্ছ কেন, ঠিক করে তাকো। হ্যাঁ, এই হচ্ছে শুরু। সেকেন্ড দিন লোকটা চিন্তা করে মহিলার সাথে একটু কথা বলি। হ্যাঁ, সে চেষ্টা করবে কি, সে দেখবে যে মহিলা প্রতিদিন এই দোকানে আসে। আচ্ছা, আমি দোকানে দাঁড়ায় থেকে একটু খাতির জমানোর চেষ্টা করবো। থার্ডের দিন তারপর সে যখন আমার সাথে কথা বলতে রিফিউজ করবে, যে কোনো কারণেই হোক, সে সেফ ফিল করতেছে না, সে যখন রিফিউজ করবে, তখন আমি তাকে নিয়ে কমেন্ট পাসিং করবো। হ্যাঁ, পাশাপাশি দাঁড়ায় কমেন্ট পাসিং করবো। তার কিছুদিন পর সাহস হয়ে যায় যে দূর থেকে কমেন্ট পাসিং করবো, যেটাকে বলে ক্যাট কলিং করবো। ঠিক আছে, তারপরে কি করব, পেছন থেকে গান গাইতে গাইতে শীষ দিতে যাব। তারপর একদিন ইচ্ছা করে ধাক্কা দেব। হ্যাঁ, আমি আমার বাচ্চাকে নিয়ে, মানে বাচ্চা যখন অনেক ছোট, বাচ্চাকে নিয়ে একবার বাইরে বের হয়েছিলাম। আমার বাচ্চাকে ওই যে ব্যাগের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে বের হলো, ওভাবে বের হয়েছিলাম। জাস্ট 30 টাকা কি 40 টাকা রিক্সা ভাড়া, মাঝখানে একটা রেল লাইন পড়ে। সো ওই রেল লাইনটা আবার ভেঙে যেতে হয়, ভেঙে যেতে হয়। তো ওই রেল লাইনটা আমি পার হচ্ছে, একটা লোক আমাকে এত জোরে ধাক্কা দিছে, আমার বাচ্চা যদি বেল্ট পরা না থাকতো অবশ্যই আমার বাচ্চাটা পড়ে যেত। এবং সিমিলার ঘটনা ওই দিনকে ঘটছে, এই মার্চ মাসে ঘটছে, ঈদের সময়, রোজার সময়। আমি আমার মার জন্য ইফতার নিতে গেছি। আমি আমার বাচ্চাকে নিয়ে গেছি, আমার বাচ্চা আমার হাত ধরে আছে, আমার এক হাতে ইফতারি আর এক হাতে আমার বাচ্চা। একটা লোক এত জোরে আমাকে ধাক্কা দিল যে আমি যে তখন আমার বাচ্চার হাতটা ছেড়ে গিয়ে ওই লোকটাকে ধরবো, আমি চিন্তা করছি আমার বাচ্চা তো হারায় যাবে, আমি এখন ওই লোকটাকে নিয়ে কীভাবে ঘুরবো, আর আমার বাচ্চাটা আমার মতো দৌড়াইতেও পারবে না। আপনি চিন্তা করেন, একটা বাচ্চা সহ একটা মাকে, তারা যেখানে বাচ্চা সহ একটা মাকে দেখলে সবাই একটু মানে তাকে রেসপেক্ট দেয় যে শি ইজ এ মাদার, সেখানে বাচ্চা সহ একটা মাকে তার এই যে দুর্বলতা, একটা হাত তার বন্ধ, এই সুযোগ নিয়েও ধাক্কা দেওয়া হয়। আমার সাথে এটা বহুবার হয়েছে। আচ্ছা, এটাই তো বললাম। তারপর কি হয়, এরকম ধাক্কা দেওয়া। তারপর হয় একদিন আননেসেসারি সে আপনাকে একটা রাস্তার মধ্যে ঝামেলায় ফেলে আপনার সাথে সেন্ট্রেট করবে, জাস্ট একটা পাবলিকলি আপনাকে হিউমিলিয়েট করার জন্য। তারপরে এই যে শত্রুতাটা তৈরি করলো না, সে এই জিনিসটা সে তৈরি করলো না, এবার সে আপনাকে টার্গেট করবে। এবার হচ্ছে সে সবাইকে জানাবে যে আমাদের মধ্যে আসলে অন্য কারণে শত্রুতা ছিল, সে রিভেঞ্জ নিতে আমাকে রেপ করছে, সে এটা এস্টাবলিশ করবে। বাট প্রথম দিন থেকেই তার ইন্টেনশন ছিল এইটা, সে আমার সাথে শত্রুতা তৈরি করছে এটা করার জন্য। চিন্তা করতে পারেন এরকম কত মেয়ে। আচ্ছা, আপনারা তো এরকম শুনছেন যে বড় ভাই ছোট ভাইয়ের ঝগড়া। হ্যাঁ, এখন বড় ভাইয়ের কাছে ছোট ভাই কোনোভাবেই পারতেছে না, বিষয় সম্পত্তি নিয়ে ঝগড়া লাগছে, ব্যাপার সম্পত্তি নিয়ে। বড় ভাইয়ের সাথে ছোট ভাই কোনো ভাই পারতেছে না। এরকম কথা আমরা শুনি না যে বড় ভাইয়ের বাচ্চাকে মেরে, মানে কিডন্যাপ করে নিয়ে গেছে, বা বড় ভাইয়ের বাচ্চাকে নিয়ে গিয়ে রেপ করে মেরে ফেলছে, শুনি না আমরা? এরকম ফ্যামিলির দিক থেকে কিন্তু হয়, অনেক ফ্যামিলিতে আমরা এরকম শুনি। তো আমি বলতে চাচ্ছি যে ভায়োলেন্সটা এইরকম হয়ে গেছে এখন, যে ছোটো ছোটো বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, এটাকে বলে ইনফ্যান্টিসাইড। যদিও বাচ্চারা ইনফ্যান্ট বলে একটা বাচ্চার 1 বছর বয়স পর্যন্ত, 1 বছরের পর থেকে সে আর ইনফ্যান্ট না। বাট আমার কাছে শিশু হত্যার একটা টার্মই আমার মাথায় আসতেছে, সেটা হচ্ছে ইনফ্যান্টিসাইড। তো এখন যেটা হচ্ছে লজিক্যাল কথা, সেটা হচ্ছে সাইকিয়াট্রিক ইউনিট বসতে হবে প্রথমত। এটা পুলিশ, সিআইডি, পিআইবি, গোয়েন্দা, ডিবি সবাই মিলে একটা ইউনিট করতে হবে। ইউনিট করে খুব ভালো জায়গায় তাদেরকে রাখতে হবে, সম্ভব হলে মানে সলিটারি কনফাইনমেন্ট যেটাকে বলে সেখানে রাখতে হবে। প্রতিদিন তাদের সাথে সেশন হবে, ডক্টর থাকবে, পুলিশ থাকবে, তাদের সেশন হবে, তাদের ব্রেন স্ক্যান করা হবে, সাইকোলজিস্টরা সেগুলো নিয়ে করবে যে এদের মধ্যে কেন এত ভায়োলেন্স, এদের মধ্যে কেন। হ্যাঁ, এবং তাদের পুরো লাইফের হিস্ট্রি শুনতে হবে যে কেন তার মধ্যে মানে নারী এবং শিশু এদের প্রতি এত ঘৃণা, কী কারণে এত ঘৃণা।
এইটা বের করতে হবে। এবং কোনো লোক যদি বলে যে ছোটোবেলায় আমার বাপ মা আমাকে অবহেলা করছিল, এই জন্য আমি বড় হয়ে এটা রিভেঞ্জ নিছি, হ্যাঁ, আরেকটা বাচ্চার উপরে, আপনার সেইটাও ধরতে হবে। আমি জানি এখন অনেকে আমাকে আপনি বলবেন যে আমি রেপ সিম্প্যাথাইজ করতেছি। নো, আমি করতেছি না। এরা যতটুকু যাবজ্জীবন, হ্যাঁ, যাবজ্জীবন, এরা যাবজ্জীবনই থাকবে। এবং এরা যে এই ধরনের একটা প্রসেসে তারা যে মানে মানে অংশ নিচ্ছে, সেটার জন্য তাদের শাস্তি কমবে না, তারা কোনো এক্সট্রা সুবিধা পাবে না, বাট জোরপূর্বক তাদেরকে এই মানে প্রসেসটার মধ্যে আনতে হবে। তাহলে মানুষ বুঝতে পারবে কী কী করলে একটা ছেলে কী কী করলে এরকম ভায়োলেন্ট হবে না, কী কী করলে সে সেক্সুয়াল ভায়োলেন্ট হবে না, কী কী করলে সে এরকম মানে এরকম ঘাতক হবে না, এরকম খুনি হবে না। হ্যাঁ, আমরা তো আমাদের মেয়েদের জন্য অনেক বাধা বানায় রাখছি। হ্যাঁ, আমাদের মেয়ে বাচ্চাদেরকে আমরা গার্লস স্কুলে ভর্তি করি, ছোট্টবেলায় হিজাব পরায় দেই, গার্লস কলেজে ভর্তি করি, কো এডুকেশনে দিলে সারাক্ষণ চোখে চোখে রাখি, প্রেম করতে দেয় না, বাসে উঠতে দেই না, রিক্সা উঠাই, হাতে ফোন ওভাবে করে দেই না। হ্যাঁ, আমরা মেয়েদেরকে খালি আটকায় রাখছি। বাট অ্যাকচুয়ালি যারা কাজটা করতেছে কর্মকর্তা, আমরা ব্যাকরণে পড়ছি, যে কর্তা যেই কাজটা করতেছে, যে সাবজেক্ট, আপনি তাকে মানে তার দিকে মনোযোগ না দিয়ে আপনি ভিকটিমের দিকে হাজার মনোযোগ দেন, কোনোই লাভ নাই। কয়টা এই যে তনু, বিউটি, পূজা, আসিয়া, রামিসা, আর কত বলবো, এই যে এদের যে রেপিস্ট, তাদের ফ্যামিলি লাইফ, তাদের ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, তাদের লাইফের হিস্ট্রি, তারা কয়টা বিয়ে করছে, তারা কি মাদকাসক্ত কিনা, হ্যাঁ দিচ্ছি। তো এই সব কিছু, হ্যাঁ, বাইর করতে হবে আমাদেরকে প্রবলেমটা কোথায়, এই জায়গাতে প্রবলেম। আদারওয়াইজ আপনি যত হিজাব চাপান কোনো লাভ নেই। আপনি জানেন হিজাব পরা মেয়েদেরকে কেন, তনুতে হিজাব পরতো, কিন্তু তনুকে কী শুনতে হয়েছে, ও তো নাটক সিনেমার মেয়ে ছিল, রাইট? আপনি কি জানেন বোরখা পরা মহিলারা কতখানি কথা শোনে? হ্যাঁ, বোরখা পরা মহিলারা একটা দোকানে, যদি আমি একটা নর্মাল ড্রেস পরে যাই, আমার দিকে যেভাবে তাকাবে, আর বোরখা পরা একটা মহিলা ঢুকলে তার দিকে অন্যভাবে তাকাবে, যে এই লোক কভার করে আসছে, মহিলা, এর কোনো বাজে উদ্দেশ্য থাকতে পারে। ম্যাক্সিমাম ক্রাইম হয় বোরখা পরে, ম্যাক্সিমাম প্রস্টিটিউশন হয় বোরখা পরে। সো বোরখা, হিজাব, নিকাব কোনো প্রোটেকশান দিবে না আপা ভাইয়ারা, কোনো প্রোটেকশান দিবে না। আপনারা আসল জায়গায় গিয়ে কাজ করেন। আপনারা এই আজ পর্যন্ত সেই পূজার কথাই যদি ধরি, পূজা থেকে শুরু করে আজ পর্যন্ত যত এই সমস্ত চাইল্ড রেপিস্ট এবং কিলাররা আছে, প্রত্যেকের লাইফ নিয়ে জাস্ট অ্যানালাইসিস করেন প্লিজ। আমি এখন 2টা সিরিজ দেখছিলাম, একটা হচ্ছে, 2টাই কিন্তু সত্য ঘটনার উপর নির্ভর করে, হ্যাঁ। একটা হচ্ছে মাইন্ড হান্টার, এটা একটা ডকুমেন্টারির মতো। একটা লোক, সে আমেরিকার বিভিন্ন প্রদেশে গিয়ে সিরিয়াল কিলারদের ইন্টারভিউ নেয়, ওখান থেকে রিসার্চ হচ্ছে, অনেক কিছু হচ্ছে, নতুন একটা ডিপার্টমেন্ট, প্রোফাইলার জিনিসটা ওইখান থেকেই শুরু হচ্ছে। হ্যাঁ, যে একটা ক্রিমিনাল তার প্রোফাইলটা কি। আচ্ছা, সেকেন্ড ব্যাপার হচ্ছে কি জানি আরেকটা ছিল, মাইন্ড হান্টার ছিল, জেফ্রি ডাহমারের কথা যদি বলি, সে একজন সিরিয়াল কিলার ছিল। তার লাইফের হিস্ট্রি নিয়ে, তার চাইল্ডহুড থেকে শুরু করে বড় বলা পর্যন্ত সব কিছু নিয়ে নেটফ্লিক্সে ফুল একটা শো আছে। হ্যাঁ, ফুল দেখাতে হয়েছে যে সে কীভাবে জেফ্রি ডাহমার থেকে জেফ্রি দ্য মনস্টার হয়েছে। আমি জাস্ট 2টা উদাহরণ দিলাম, আরও লক্ষ ডকুমেন্টারিজ আছে, মুভি আছে, ফিল্ম আছে, সিরিজ আছে, আপনারা দেখেন। এই পাশের দেশ ইন্ডিয়াতেই আছে। আমি কিছুদিন একটা আগে একটা সিরিজ দেখলাম, দাহাত, সোনাক্ষী সিনহাকে আমি একদম পছন্দ করি না, কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে সিরিজটা। প্লিজ আপনারা এইসব ব্যাপারে অ্যাওয়ার হন। আপনাদের কি মনে আছে যে দিল্লিতে 2012 সালের ডিসেম্বর একটা মেয়ে বাসের মধ্যে রেপ হয়েছিল, 6 জন মিলে তাকে রেপ করছিল, মনে আছে? ওই কেসটা হওয়ার পরে ওখানকার মেয়েরা বলছে আমরা ভিকটিমের নাম প্রকাশ করব না।
হ্যাঁ, ভিকটিমের নাম কি আমরা সবাই ভুলে গেছি। ওকে নির্ভয়া ডাকা হতো, যে ওর কোনো ভয় নাই, ও অনেক সাহসী একটা মেয়ে। ওকে নির্ভয়া হত্যাকাণ্ড এখনও সবাই জানে, ওর অরিজিনাল নাম খুব কম মানুষ জানে, ঠিক আছে? এবং এই 6 জনকে ধরা হয়েছে বিভিন্ন স্পট থেকে। একজন মাইনর ছিল, হ্যাঁ, কি হয়েছে না হয়েছে সব কিছু করে, এদের সাইকোলজি, এদের ব্যাকগ্রাউন্ড, এদের সব কিছু, মানে সাইকোলজি ব্যাকগ্রাউন্ড ওভাবে দেখায় নাই, বাট কীভাবে করে পুলিশ তৎপর হয়ে, এবং মেয়েটা হসপিটালে নিয়ে যাওয়া 3 দিনের মাথায় মারা গেছিল আর কি। মানে তার অবস্থা এত খারাপ ছিল, তাকে খুব খারাপ অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল, বাট সে হচ্ছে হসপিটালে গিয়ে 3 দিনের মাথায় মারা গেছে। তখন ওটা শুধু রেপ কেস নাই, ওটা তখন মার্ডার কেস হয়ে গেছে। সো আমার মনে হয় এটা নিয়ে নেটফ্লিক্সে আরেকটা ডকুমেন্টারিজ আছে, দিল্লি ক্রাইম। এটা খুবই পপুলার, এটা আপনারা যে কোনো ওয়েবসাইটে সার্চ দিলে পাবেন। হ্যাঁ, ওয়েবসাইট মানে এফটিপি সার্ভার টার্ভার অনেক কিছু আছে, হ্যাঁ, পাবেন। এবং এটা অনেকেই দেখছে আসলে। আর আমি দিল্লি ক্রাইমের 1, 2, 3 সবগুলো পার্ট আমি দেখছি। আমি এই টাইপের সিরিজ, মুভি, ডকুমেন্টারি খুব বেশি দেখি। এখন আমার একটু রিকোয়েস্ট থাকবে যে আমাদের দেশে যদি এই জিনিসগুলো এস্টাবলিশ করা যায়, শুরু করা যায়, ক্রাইম রেট কমবে আমি সেটা বলবো না, বাট পটেনশিয়াল যারা অলরেডি ক্রিমিনাল হয়ে গেছে তাদেরকে আপনি এখন হয়তো বা কিছু করতে পারবেন না, কিন্তু যারা পটেনশিয়াল রেপিস্ট, সেই গ্রোথটা একটু কমবে। এইটা একটু প্লিজ, আমি আজকে ভিডিও করতাম না, সিরিয়াসলি আমার আজকে মন মানসিকতা ছিল না, বাট আমি না আর থাকতে পারতেছি না। আমি ফেসবুকে ঢুকতে পারতেছি না, খালি বাচ্চাটার ছবি আমার চোখের সামনে আসতেছে। আমার সামনে আমার 4.5 বছরের বাচ্চা বসে আছে। ও মাঝে মাঝে আমার ফোনে বাচ্চাটার ছবি দিকে দেখতেছে আর জিজ্ঞেস করতেছে, মা এই মেয়েটাকে। এখন যদি জিজ্ঞেস করে কীভাবে করে এই বেবিটা মারা গেছে, তখন আমি কী বলবো ওকে? আর আপনারা ভাবতেছেন আপনারা পুত্র সন্তানের মানে বাবা মা, আপনাদের লাইফের কোনো রিস্ক নাই, 1 থেকে 1.5 বছর যাইতে দেন। এখন যেভাবে মেয়ে বাচ্চারা রেপ হচ্ছে না, মেয়ে শিশুরা, কন্যা শিশুরা, আর 2 বছরের মাথায় ছেলে বাচ্চারা এভাবে করে রেপ হবে, ঠিক আছে? তারা আরও বিকৃত হয়ে যাবে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি এভাবে চলতে থাকে অবশ্যই হবে। তো আজকে আর বেশি কথা বলবো না, জাস্ট আমার মাথায় এই জিনিসটা আসছিল তাই আমি শেয়ার করছি সবার সাথে। আমি জানি না কেমন লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।